আর এই পুকুরটির মধ্যে যে আলোগুলা ছিল ঝলমলে, সেই আলোগুলা সোফি ওই বুড়ো দৈত্যটির কাছে যে একটা জার ছিল সেই জারের মধ্যেই দেখতে পেয়েছিল প্রথমে। মনে আছে বন্ধুরা? আর এইগুলাই হলো স্বপ্ন। তো কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি সেই বুড়ো দৈত্যটি ওই পুকুরের মধ্যে ঝাঁপ দেয় এবং এই ঝাঁপ দেওয়া দেখে সোফিয়া থাকতে পারে না, সেও পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে তারা দুজন মিলে সেই পুকুরের একটা কিনারায় চলে এসেছে যেখানে সেই অদ্ভুত ধরনের গাছটি ছিল। আর সোফি সেখানে লক্ষ্য করে যে এটা পুরোই আলাদা একটা পৃথিবী, মানে হচ্ছে এটা এতটাই ঝকমকে, আর এটাকেই বলা হয় স্বপ্নের পৃথিবী। যেখান থেকে ওই বুড়ো দৈত্যটি স্বপ্নবন্দি করে। আর আমরা দেখতে পারি তারা দুজন মিলে বেশ কিছু স্বপ্ন বন্দি করে একটা জারের মধ্যে ঢুকায় এবং সেখান থেকে তারা বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এইখানে আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্যে কথাবার্তা ভালোই হচ্ছে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, যেটা ছিল অনেক ভালো একটা সম্পর্ক। কারণ সোফিরও কেউ ছিল না আর এই দৈত্যটিরও কেউ ছিল না। তারা দুজনে মিলেই সুখ দুঃখের অনেক গল্প করে। আর এর মধ্যেই ওই দৈত্যটি বলে যে সে যেখানে বাস করে, যে দৈত্যগুলোর সাথে, সেই দৈত্যগুলো ছিল অনেক খারাপ, যারা সবসময় তার সাথে হাসি তামাশা করে এবং তাকে অনেক কষ্ট দেয়। কিন্তু বিপরীত দিকে তোমাদের দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল, যাকে আমি সাথে করে এই দৈত্যের দুনিয়ায় নিয়ে এসেছিলাম। সেও তোমার মতো ছোট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে ভয়ঙ্কর দৈত্যগুলো খোঁজ পেয়ে তাকে হত্যা করে। আর এইসব কথাবার্তার মধ্যেই সোফি জানতে পারে যে সেই ছোট্ট বন্ধুটা এই বুড়ো দৈত্যটিকে বিএফজি বলে ডাকতো। আর বিএফজি মানে হচ্ছে বিগ ফ্রেন্ড জায়ান্ট। আর সোফিও সঙ্গে সঙ্গে সেই বুড়ো দৈত্যটিকে বলে, আমিও তোমাকে বিএফজি বলে ডাকবো। আর এইসব কথা বলতে বলতেই তারা মানুষের পৃথিবীতে চলে আসে এবং প্রত্যেকটা বাচ্চার ঘরে ঘরে গিয়ে তাদের ভালো ভালো স্বপ্ন দেখাতে শুরু করে, যাতে তারা ঘুমের মধ্যেও হ্যাপি থাকে। তো এই সব কিছু দেখে সোফি সেই বুড়ো দৈত্যটিকে জিজ্ঞেস করে, এই যে তুমি স্বপ্নের ব্যাপারে এত কিছু জানো, এসব কি তোমার বাবা মা তোমাকে শিখিয়েছে? এই কথা শুনে দৈত্য হাসতে হাসতে বলে, দৈত্যদের আবার বাবা মা হয় নাকি? তো এই উত্তরে সোফি বলে, আচ্ছা তাহলে তুমি বলো তো তোমার বয়স কত? তখন দৈত্য উত্তর দেয় যে আমার বয়স কত সেটা আমি জানি না, তবে এটা জানি এই পৃথিবীর যত বয়স আমারও ঠিক তত বয়স হবে হয়তো, কারণ পৃথিবী যখন সৃষ্টি হয়েছে আমাদেরও তখন জন্ম হয়েছে। আর আমরা সাধারণ মানুষের কাছ থেকে সব সময় দূরে থাকি, আর এই কারণেই সাধারণ মানুষরা জানে না যে এই পৃথিবীতে তাদের সাথে সাথে দৈত্যরাও বাস করে। তো এইসব কথা বলার পরপরই যখন তাদের সবাইকে স্বপ্ন দেয়া শেষ হয়ে যায়, তখন তারা দৈত্যের নগরীতে ফেরা শুরু করে দেয়। আর তখনই সোফি হঠাৎ করে দেখতে পায় যে তার গায়ে যে চাদরটি ছিল সেই চাদরটি আর নেই। এইটা জানার পরে সেই বুড়ো দৈত্যটি বলে, আমি আর কখনোই তোমাকে আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ এতক্ষণে হয়তোবা ওই দৈত্যগুলা জেনে গিয়েছে যে আমার সাথে কোনো মানুষ বসবাস করছে। তাই আমি কখনোই চাই না আমার আগের বন্ধুর সাথে যেরকমটা হয়েছে তোমার সাথেও ঠিক সেই রকমটাই হোক। তাই তোমাকে এখানেই থাকতে হবে। আর এই কথা বলেই আমরা দেখতে পারি সেই বুড়ো দৈত্যটা সোফিকে তার অনাথ আশ্রমেই ছেড়ে দেয়। কিন্তু সোফি এখন আর এই অনাথ আশ্রমে থাকতে চাচ্ছিল না, সে ওই দৈত্যের সাথেই তার বাসায় ফিরে যেতে চায়। আমরা দেখতে পারি সেই বুড়ো দৈত্যটি সোফির কোনো কথাই শুনতেছিল না, তাকে রেখেই সে এখান থেকে চলে যায়। কিন্তু সোফিও তো ছিল নাছোড়বান্দা, সে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। তাই আমরা দেখতে পারি সে আবার তার রুমে গিয়ে বারান্দা দিয়ে লাফ দেয়, কারণ সে জানতো যে তার বিএফজি তাকে ঠিকই বাঁচিয়ে নিবে সেখান থেকে। আর তার এই বিশ্বাসটি আসলেই সত্যি হয়, সে মাটিতে পড়ার আগেই বিএফজি তাকে ধরে ফেলে। এরপর আর কি করার, বুড়ো দৈত্যটির ইচ্ছার বিরুদ্ধেই তার ছোট্ট বন্ধুটিকে নিয়ে সে তার নিজের দুনিয়ায় ফেরত চলে যায়।
অপরদিকে আমরা দেখতে পাই সেই হিংস্র মানুষ খেকো দৈত্যগুলো আগেই জেনে গিয়েছিল যে এই বুড়ো দৈত্যটির সাথে একটা মানুষ বাস করে, কারণ সোফি সেই চাদরটি তারা অনেক আগেই খুঁজে পেয়েছিল। ফলে বুড়ো দৈত্যটি যখন তার নিজের বাসায় ফিরে আসে, তখনই আমরা দেখতে পারি সেই শক্তিশালী দৈত্যগুলো তার বাসার মধ্যে ঢুকে সেই বুড়ো দৈত্যটিকে জিজ্ঞেস করে যে তোমার সাথে যে মানুষটি বাস করে তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো। কিন্তু আমরা দেখতে পারি সেই বুড়ো দৈত্যটি এখানেও অস্বীকার করে যে না, আমার সাথে কোনো মানুষ বাস করে না। আর এই কথা শুনে আমরা দেখতে পারি যে সেই হিংস্র দৈত্যগুলো সেই চাদরটির গন্ধ শুকে শুকে পুরো ঘর এলোমেলো করে ফেলে। পুরো ঘর এলোমেলো করার সময় আমরা আরো দেখতে পারি যে সেই বুড়ো দৈত্যটির কাছে যে স্বপ্ন রাখার জারগুলা ছিল, সেই জার অনেকগুলাই ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়া দেখে সেই বুড়ো দৈত্যটি অনেক ক্ষেপে যায়। অপরদিকে আমরা আরো দেখতে পারি যে সেই হিংস্র দৈত্যগুলো প্রায় সোফিকে ধরে ফেলবে। বুড়ো দৈত্যটি কোনো উপায় না পেয়ে সাথে সাথে চুলো থেকে আগুন নিয়ে বলে, আমি তোমাদেরকে এখনই এখানে পুড়িয়ে মারবো। আর এই কথা শুনে সাথে সাথে সেই হিংস্র দৈত্যগুলো পালিয়ে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই সেই বুড়ো দৈত্যটি এবং সোফি মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে এই হিংস্র দৈত্যগুলোর হাত থেকে বাঁচা যায়। সোফির তখন হঠাৎ করে মহারানীর কথা মনে পড়ে এবং মহারানী তাদের একমাত্র হেল্প করতে পারবে। তখন সোফি সেই বিএফজি-কে জানায় যে তুমি তো স্বপ্ন তৈরি করতে পারো, তো তুমি এমন একটা স্বপ্ন তৈরি করো যে স্বপ্নের মাধ্যমে আমরা মহারানীকে জানাতে পারবো যে এই হিংস্র দৈত্যদের কথা, আর সে আমাদেরকে অবশ্যই হেল্প করবে, এটা আমার বিশ্বাস। আর ওই স্বপ্নের মধ্যে তোমাকে এবং আমাকেও রাখবে, যেন আমরা মহারানীর সামনে যদি যাই তাহলে মহারানী যেন দেখে আমাদের চিনতে পারে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি বিএফজি ও সোফি মিলে সেই নির্দিষ্ট স্বপ্নটি তৈরির কাজে লেগে যায়। আর এই স্বপ্নের মধ্যে ওই সমস্ত বাচ্চাদেরও রাখে যারা দৈত্যরা আগেই এনে খেয়ে ফেলেছিল। এরপরেই আমরা দেখতে পারি স্বপ্ন বানানোর কাজ শেষ হয়ে গেলে তারা দুজন মিলে মহারানীর বাসার সামনে চলে আসে এবং মহারানীর উপরে ওই স্বপ্নটি ছেড়ে দেয়। আর মহারানী সেই স্বপ্নটি দেখেই ঘুম থেকে লাফিয়ে উঠে যায়। সঙ্গে সঙ্গে সে তার কেয়ারটেকারকে ডাকে এবং এই স্বপ্নের বিস্তারিত তাকে বলে। কেয়ারটেকার বলে, এটা শুধুমাত্রই দুঃস্বপ্ন, আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু না, মহারানী বলে যে আমার শহর থেকে অনেক বাচ্চারা গায়েব হচ্ছে এবং দৈত্যরা এগুলো ধরে ধরে খেয়ে ফেলতেছে। এই কথা বলার পরপরই আমরা দেখতে পারি সেই কেয়ারটেকার একটা পত্রিকা হাতে নিয়ে দেখতে পারে যে এই শহর থেকে অনেক বাচ্চাই মিসিং হয়ে গেছে। আর এই খবরটি পড়েই সেই কেয়ারটেকারও অবাক হয়ে যায়। আর মহারানী যখন সেই পত্রিকাটি দেখতে পায় তখন সে সাথে সাথেই সেই কেয়ারটেকারকে বলে যে তুমি আমার রুমের পর্দা সরিয়ে দাও, কারণ আমি স্বপ্নের মধ্যে দেখেছি সেই বাচ্চা মেয়েটি এবং ওই দৈত্যটি আমার সাথে দেখা করার জন্য জানালার ওপাশে দাঁড়িয়ে থাকবে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তারা অবশ্যই সেখানে আছে। যেমন কথা তেমন কাজ, জানালার পর্দা সরিয়ে দিলে আমরা দেখতে পারি সোফি সেখানে দাঁড়িয়ে আছে। আর মহারানী সোফিকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সোফি বলে, আপনি যে স্বপ্নটি কিছুক্ষণ আগে দেখেছেন সেটা যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে আমিই সেই মেয়ে, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। তখন মহারানী বলে, হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি যে দৈত্যরা কিছু বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে, এটা আমি স্বপ্নে দেখেছি। কিন্তু তোমার সাথে যে দৈত্যটি থাকার কথা সেই দৈত্যটি কোথায়? এই কথা শুনে সোফি উত্তরে জানায় যে সেই দৈত্যটি আছে, বাগানেই লুকিয়ে আছে। আপনি যদি আমাকে কথা দেন যে দৈত্য হিসেবে তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, তাহলেই শুধুমাত্র আমি তাকে আপনার সামনে হাজির করতে পারি। এই কথা শুনে মহারানী বলে, ঠিক আছে, আমি ওকে কোনো শাস্তিই দিব না, কিন্তু তুমি তাকে আমার সামনে হাজির করো। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই বিএফজি মহারানীর সামনে চলে আসে এবং মাথা নত করে মহারানীকে সম্মান জানায়। আর পরবর্তীতে আমরা দেখতে পারি সোফিকে এবং সোফির ফ্রেন্ড বিএফজি-কে দুজনকেই মহারানী তাদের রাজপ্রাসাদে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। আর এই খাবারের সময় আমরা দেখতে পারি যে মহারানী তাদের দুজনের কথা অনুযায়ী একটা বিশেষ টিম রেডি করে দেয় যারা এই দৈত্যগুলোকে শায়েস্তা করতে পারবে।
এরপরেই আমরা দেখতে পারি সেই স্পেশাল টিম বিএফজির দেখানো পথ ধরেই আকাশপথে কিছু হেলিকপ্টার নিয়ে এগোতে শুরু করে দৈত্যনগরীর দিকে। এরপরেই আমরা দেখতে পারি সেই হেলিকপ্টারগুলো আকাশপথে সেই দৈত্যনগরীতে প্রবেশ করার আগ মুহূর্তেই একটু দাঁড়িয়ে যায়, কারণ তাদের প্ল্যানের মধ্যে এটা ছিল। আর এই সময়ের মধ্যে বিএফজি আর সোফি মিলে কিছু স্বপ্ন তৈরি করবে, যে স্বপ্নের মধ্যে থাকবে ঘৃণা, ধিক্কার এবং অনুশোচনা। এই স্বপ্নগুলো যখন তৈরি হয়ে যায় তখনই বিএফজি খেয়াল করে এই স্বপ্নগুলো প্রয়োগ করার জন্য যে লাঠিটা তার কাছে ছিল সেই লাঠিটা ভুলে সে মহারানীর মহলেই রেখে এসেছে। এখন কি করবে সে বুঝতে পারতেছে না। এই লাঠি ছাড়া কোনোভাবেই এই স্বপ্নগুলো প্রয়োগ করা যাবে না দৈত্যদের উপর। আর এই কথা জানার পরই আমরা দেখতে পারি সোফি সেই স্বপ্নের জারটি নিয়ে সেই ভয়ঙ্কর দৈত্যগুলোর সামনে হাজির হয়ে যায়। তখন দৈত্যরা সবাই ঘুমাচ্ছিল, কিন্তু স্বপ্নগুলো খুলে ফেলার আগেই আমরা দেখতে পারি সে ভয়ঙ্কর দৈত্যদের যে লিডার ছিল তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে যায়। উঠে সাথে সাথে সোফিকে ধরে ফেলে, যদিও সোফি সেই স্বপ্নের জারটি ভেঙে ফেলতে সক্ষম হয়। ফলে বাকি যে দৈত্যগুলা ঘুমাচ্ছিল তাদের মধ্যে এই স্বপ্নগুলো ঢুকে যেতে সক্ষম হয়। তখনই আমরা দেখতে পারি তাদের খারাপ কাজগুলো করার জন্য তারা লজ্জাবোধ করতে শুরু করে। কিন্তু দৈত্যদের লিডার যখন ওই টাইমে জেগে উঠেছিল তাই তার উপরে স্বপ্নে কোনো প্রভাবই পড়ে না। আর আমরা দেখতে পারি সে সোফিকে ধরে খেয়ে ফেলতে শুরু করে। আর ঠিক তখনই সেই বুড়ো দৈত্যটি এসে বাধা দেয়। আর আমরা দেখতে পারি সেই খারাপ দৈত্যদের লিডার যেহেতু অনেক শক্তিশালী ছিল, সেই বিএফজিকে হাতের মুঠোয় তুলে নেয়। যখনই বিএফজিকে মারতে যাবে তখনই আমরা দেখতে পারি সেনাবাহিনী সেই হেলিকপ্টারগুলো সেখানে চলে আসে এবং ওই দৈত্যটিকে বাধা দেয়। এবং আমরা দেখতে পারি সেনাবাহিনী এবং দৈত্যগুলোর মধ্যে তুমুল এক যুদ্ধ হয় এবং এই যুদ্ধের পরেই আমরা দেখতে পারি সেই সেনাবাহিনীগুলো তাদেরকে বিশাল বিশাল জাল দিয়ে রশি দিয়ে বেঁধে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া হয়। আর তারা সাথে সাথে একটা দ্বীপে উঠে আসে, যে দ্বীপের চারপাশে ছিল সমুদ্রের নোনা পানি। আর আমরা জানি দৈত্যরা পানিকে ভয় পায় আর তারা কোনোদিনও এখান থেকে বেরোতে পারবে না, কারণ এই দ্বীপের চারপাশে ছিল পানি আর পানি। পরবর্তীতে আমরা দেখতে পাই সেই হেলিকপ্টারের উপর থেকে বড় বড় সেই তিতা করল্লা ফেলা হচ্ছে এবং চাষ করার জন্য কিছু বীজও দেওয়া হয়, যেন তারা কোনোদিন আর মানুষের মাংস খেতে না পারে। অপরদিকে আমরা দেখতে পারি সোফি তার নিজের দেশে ফিরে এসেছে। সে এখন আর অনাথ আশ্রমে থাকে না, সে থাকে এখন সেই রানীর প্রাসাদে। আর বিএফজি তার সেই দৈত্যনগরীতে একাই বসবাস করে। আর এরই সুন্দর একটা মুহূর্ত দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।